আমরা আগে অনুপাতের 3 থেকে 4টি ক্লাস করেছি। সেখানেতে প্রথম দুটো ক্লাসে বেসিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তারপরে 3 নম্বর ভিডিওটা মুদ্রা সংক্রান্ত আলোচনা করেছি। এবার এখান থেকেই অনুপাত সমানুপাতের কেমন ধরনের প্রশ্ন আছে সেগুলো শুরু করছি। দেখো, প্রশ্ন বলেছে এ ও বি এর মধ্যে কিছু অর্থ বা টাকা 3:1 অনুপাত 5:1 অনুপাতে ভাগ করা হলো। যদি এ বি এর থেকে 180 টাকা কম পায় তবে বি কত টাকা পেল। দেখো, তাহলে প্রথমে লিখব কি এ ইজ টু বি। আচ্ছা, এ কত টাকা পেয়েছিল? অনুপাত আকারে বলছিল 3:1। আচ্ছা, আর বি কত পেয়েছিল? 5:1। দেখো, আমি তোমাদের বুঝানোর সুবিধার্থে কিন্তু আমি সবগুলো লিখছি। যখনই তোমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন তোমরা একবারে মুখোমুখি করে দিতে পারবে যে এ ইজ টু বি অ্যাকচুয়ালি রেশিওটা কত আসবে। তাহলে আমরা অনুপাত কীভাবে ভাঙি না, এই হর, এই নিচেরটাকে ভগ্নাংশের নিচেরটাকে বলে হর, ওপরটাকে বলে লব। এই হরটার সাথে এইটাকে আগে প্রথম আমরা গুণ করি, দিয়ে ওপরেরটা যোগ করি। তাহলে 3 × 2 6, ওপরে যোগ করলে 7 হয়ে যায়, আর নিচে যেমন আছে সেটা বসে যায়, হরটা বসে গেল। এইটা হলো। ঠিক একইভাবে 5 × 2 10, 11/2। আচ্ছা, তাহলে 3:1 যা, 7/2 তা জিনিস, 5:1 যা, 11/2 কিন্তু একই জিনিস। তাহলে যেহেতু এটুকুটা হয়ে গেল, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আমি কি বলেছি? অনুপাতে এই সংখ্যাটাকেও যে সংখ্যা দিয়ে গুণ করব, এটাকেও সেই সংখ্যা দিয়ে গুণ করব, বা এই সংখ্যাটাকে যে সংখ্যা দ্বারা ভাগ করব এটাকেও সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি ভগ্নাংশ রাখলে আমি অসুবিধা হবে মানে হিসাব করতে। তো এই জন্য আমি কি এখানেও 2 দিয়ে গুণ করে দিলাম, এখানেও 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলেই দেখো এই দুইটা কাটা যাচ্ছে, এই দুইটা কাটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমি অনায়াসে বলে দিতে পারছি 7:11। দেখো, তোমরা বেসিক থেকে করছো বলে আমি এত কিছু করলাম। যদি বেসিক থেকে যখন তোমরা শিখে যাবে, আস্তে আস্তে তোমাদের ভিতগুলো যখন মজবুত হয়ে যাবে, তখন তোমরা এক চান্সে করে দিতে পারবে 3:1 মানে কি 3.5 মানে 3.5, আর 5:1 মানে কত 5.5 মানে 5.5। আচ্ছা, এই দশমিক আমি দুটো একসাথে তুলে দিতে পারি, এইটা দশমিক এই দুটো তুলে দিলাম। 5 দিয়ে কাটলে কত 7, আর 5 দিয়ে কাটলে 11। এক চান্সে এখানে চলে আসছে, কিন্তু বেসিক থেকে হচ্ছে বলে আমি 7:11 ভাবে বোঝালাম। তাহলে দেখতে পাচ্ছি এ যদি 7 টাকা পায়, বি তবে 11 টাকা পাবে। এই নয় যে এ 7 টাকা পেয়েছে, বি 11 টাকা পেয়েছে, নয়। যদি এ 7 টাকা পায়, বি তবে 11 টাকা পাবে। তাহলে এবার বলেছে, দেখো, যদি এ বি এর তুলনায় 180 টাকা কম পায়, তাহলে এ বি এর তুলনায় কত টাকা কম পাচ্ছে? দেখতে পাচ্ছি 4 টাকা কম পাচ্ছে। তাহলে আমি কি বলেছিলাম? প্রথমে এদিকে লিখবো অনুপাত সমান সমান কি এক্সাক্ট ফিগারটা আমরা লিখবো বলেছিলাম। আচ্ছা, তাহলে অনুপাতে কত দেখতে পাচ্ছি? 4 দেখতে পাচ্ছি, সেইটা এক্সাক্ট ফিগারে কত বলছে? 180। তাহলে 4 এর এক্সাক্ট ফিগার 180। এবার বলছে বি কত টাকা পাচ্ছে। আচ্ছা, বি কত টাকা পেয়েছিল দেখছিলাম অনুপাতে? 11 টাকা। তাহলে 11 এক্সাক্ট ফিগার কত আসবে? 180 × 11/4। তাহলে 4 × 4 = 16, আর 4 × 5 = 20। তাহলে কত হচ্ছে? 45 × 11। কোনো সংখ্যার সাথে 11 দিয়ে গুণ করা খুব সহজ। প্রথমে 4 লিখে দেবো, 5 লিখে দেবো, আর দুটো সংখ্যাকে যোগ করে দিলে এইটা। তাহলে বি কত টাকা পেয়েছিল? 495 টাকা। এইটাই এই অঙ্কের উত্তর। দেখো, এটা একটা অনুপাতেরই একটু আলাদা টাইপের অঙ্ক। বলছে কিছু টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা পায়। মানে বি যত টাকা পাবে, এ কিন্তু তার থেকে ডবল টাকা পাবে, এবং বি সি এর 4 গুণ টাকা পায়, এবং কি বি টাকাটা কার, সি যত টাকা পাবে, বি কিন্তু তার থেকে 4 গুণ টাকা পাবে। তাহলে তাদের অংশের অনুপাত বা কত টাকা করে পাচ্ছে তার অনুপাতটা কি আসবে। দেখো, এরকম আমি আগে একটা শিখেছিলাম যে এ ইজ টু বি সমান 2:3 প্রথম ভিডিওতে, বি ইজ টু সি সমান এত দিয়ে দিল। তাহলে এ বি সির অনুপাত কত, বা এ ইজ টু ডি এর অনুপাত কত, বা বি ইজ টু ডি এর অনুপাত কত, বা এই সমস্ত দিয়েছিলাম। ঠিক একই অঙ্ক। দেখো, প্রথমে আমরা এইটুকু কাজ করলাম কি এ বি, আচ্ছা 3টাকেই চেয়েছে, তো আমি এ বি সি 3টাকেই রেখে দিলাম।
বলছে এ বি এর দ্বিগুণ টাকা পায়, তাহলে ধরে নিই যে বি এর দ্বিগুণ টাকা এ পাচ্ছে, তাহলে বি ধরে নিলাম 1 টাকা পাচ্ছে, তাহলে এ কত টাকা পাবে? দ্বিগুণ, 1-এর দ্বিগুণ কত হয়? 2 টাকা হলো। আচ্ছা, আবার বলছে বি সি এর 4 গুণ টাকা পায়, মানে সি যত টাকা পাবে বি কিন্তু তার থেকে 4 গুণ বেশি পাবে। আচ্ছা, সি ধরে নিলাম 1 টাকা পেয়েছে, তাহলে বি কত টাকা পাবে? 4 টাকা পাবে। আচ্ছা, এরপর কি পরবর্তী সংখ্যা এখানে যেটা বসবে তার পূর্ববর্তী সংখ্যা 1 আছে তাই 1 বসলো, আর এর পরবর্তী সংখ্যা কি আছে? 4, তাই এখানে 4 বসলো। শুধুমাত্র গুণ করে দিতে হয় বলেছিলাম, 4 দুগুণে 8, 4 একে 4, 1। তাহলে দেখো এখানে তোমরা দেখলেই বুঝতে পারছো যে সি যত টাকা পাচ্ছে বি তার 4 গুণ টাকা পাচ্ছে। এখানে লেখা আছে সি যত টাকা পাচ্ছে বি তার 4 গুণ টাকা পাচ্ছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি সি 1 টাকা পেলে বি 4 টাকা পাচ্ছে, মানে 4 গুণ হয়ে গেল। আবার বি যত পাচ্ছে তার থেকে এ তার 2 গুণ টাকা পাচ্ছে। দেখো বি 4 টাকা পেয়েছে, তো এ হয়ে গেল তার 2 গুণ টাকা, মানে 8 টাকা। তাহলে এই অংশের এটাই উত্তর হয়ে যাবে যে তাদের তিনজনের অংশের অনুপাত হচ্ছে 8:4:1। দেখো আরো একটা অঙ্ক রেখেছি, কিছু অর্থ পি কিউ ও আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়াচ্ছে 3:10:3, তবে মোট অর্থ কত? দেখো এই অঙ্কগুলো কারো কাছে খুব সহজ লাগতে পারে, হ্যাঁ, তাদেরকে আমি বলবো যে একটু অপেক্ষা করো, আমি তো বেসিক থেকে স্টার্ট করেছি, এগুলো হয়ে যাওয়ার পর তাদের মতনও তাদের যতটা চাহিদা সেরকম ভিডিও আসবে। তো আমি যেহেতু সকলের জন্য ভিডিওটা করছি, যদি এগুলো কারো জানা থাকে তাহলে এগুলো তাদের দেখার দরকার নেই। আর দরকার নেই বলাটা ভুল, যদিও তারা জেনে থাকে তবু একবার দেখলে তাদের তো রিভাইজ হয়ে যাবে। আর যারা জানে না তাদের তো এগুলো খুবই হেল্পফুল হবে, কারণ এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো না জানলে তারা কোনো কিছুই অনুপাত সমানুপাত থেকে করতে পারবে না। দেখো বলছে কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়েছে, তাহলে আমি লিখে দিলাম আগে পি কিউ আর আর কত অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে পি যদি 6 টাকা পায়, পি 6 টাকা না, পি যদি 6 টাকা পায় তবে 19 টাকা পাবে কিউ, আর আর পাবে 7 টাকা। এটা বলছে কিউ আর এর থেকে 200 টাকা নিয়ে নিল, মানে কিউ আর এর থেকে 200 টাকা নিয়ে নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়াচ্ছে কত? 3:10:3। তাহলে তাদের অর্থের কত অনুপাত দাঁড়াচ্ছে? 3:10:3। দেখো এখানে কিউ আর আর এর মধ্যে টাকা একজন দিয়েছে আর একজন টাকা নিয়েছে, পি এর কোনো কথা বলেনি, তাহলে পি তো প্রথম অবস্থায় 6 টাকা ছিল, শেষেও তার টাকা ওই 6 টাকায় হওয়ারই কথা। তাহলে আমি এখানে আগে পিটাকে সমান করব। পিটাকে সমান করলে কি, আমি জাস্ট একে 2 দিয়ে গুণ করলে দেখো সব হয়ে যাচ্ছে। আর অনুপাতের নিয়ম কি, একে যদি 2 দিয়ে গুণ করি একেও 2 দিয়ে গুণ করতে হবে, একেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে গেল 6, 10কেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে গেল 20, আর 3কেও যদি 2 দিয়ে গুণ করি 6 হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এই লাইনটা আমি এবার মুছে দিচ্ছি। দেখো পি পি সমান হয়ে গেছে। এবার দেখো আর এর যে টাকাটা ছিল সেই টাকাটা একটু কমে গেছে, আর দেখো কিউ এর যে টাকাটা আগে ছিল সেই টাকাটা একটু বেড়ে গেছে। কেন কমে গেছে? কারণ আর কিছু টাকা কিউকে দিয়ে দিয়েছে, এবং দেখো আর এর ক টাকা কমেছে, দেখো অনুপাতে দেখতে পাচ্ছি 1 টাকা কমেছে, হ্যাঁ, তো 1 টাকা কি হয়েছে? কমে গেছে। আর দেখো কিউ এর দেখো ঠিক 1 টাকাই বেড়েছে, কারণ আর যত টাকাটা দিয়েছে কিউ এর কাছে ঠিক তত টাকায় কিউ এর তত টাকাই বাড়বে, তাই আর 1 টাকা দিয়ে দিয়েছে। এখানে আনুপাতিক কেসে দেখতে পাচ্ছি এখানে 1 টাকা কিউ এর বেড়ে গেছে। তাহলে এবার এখানে দেখো, তাহলে আমি কত দেখতে পাচ্ছি? অনুপাতের কেসে দেখতে পাচ্ছি 1 টাকা কমে গেছে বা 1 টাকা বেড়ে গেছে। তাহলে কিউ আর এর থেকে 200 টাকা নিয়ে নিয়েছে, তাহলে ক টাকা? আমি দেখতে পাচ্ছি অনুপাতে দেখতে পাচ্ছি 1 টাকা নিয়েছে, সেইটা এক্স্যাক্ট ফিগারে বলে দিয়েছে 200 টাকা নিয়ে নিয়েছে। তাহলে তাদের অর্থের অনুপাত কত? দেখো আর যে টাকাটা ছিল সেই টাকাটা কিউকে দিয়েছে, ফলে যে টাকাটা এখানে যেই টাকাটা ছিল এখানেও তো একই টাকা হবে, এরকম তো নয় যে এখান থেকে টাকা অন্য জায়গায় চলে গেছে। কিউ এর আর এর টাকাটা কিউ এর কাছে দিয়েছে, তাহলে প্রথম অবস্থায় পি কিউ আর এর কাছে যত টাকা ছিল শেষ অবস্থাতেও পি কিউ আর এর কাছে সেই তত টাকাই থাকবে। দেখো পি কিউ আর এর কাছে মোট কত টাকা ছিল? 19, আর 6 কত?
25, 25 সাথে 32 টাকা, এখানেও দেখো কিন্তু 20 আর 12 32 টাকাই আছে। তাহলে 1 টাকা কিন্তু ট্রানজ্যাকশন হয়েছে, কিন্তু এখানে ট্রানজ্যাকশনটা কত বলছে 200, তাই আমি লিখেছি 1-এর ভ্যালু 200, অনুপাতে 1 সেটা 200। এবার বলছে তবে মোট অর্থ কত, মোট অর্থ কত টাকা ছিল 32, এখানেও তো 32, তাহলে 1-এর ভ্যালু যদি 200 হয় তাহলে মোট ভ্যালু কত 32-এর বের করতে বলছে। তাহলে 32 করতে গেলে কি 32 গুণিত 200 সমান কত 64-র পর দুটো শূন্য, এইটাই হয়ে গেল আনসার। দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের অঙ্কের টাইপগুলো একটু একটু করে স্ট্যান্ডার্ড হচ্ছে, এভাবে স্ট্যান্ডার্ড হতে হতে একবার আপ টু সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি বা এসএসসি যে সমস্ত বা পিএসসির মতো যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কভার হয়ে যাবে। তো এটা ভাবার দরকার নেই যে এগুলো খুব সহজ সহজ, কারণ সহজ বিন্দু থেকেই সিন্ধু হয়, একবারে সিন্ধু হওয়া যায় না। আমি চাইছি একবারে বিন্দু বিন্দু এক একটা ফুল দিয়ে দিয়ে একটা গোটা মালাটা গাঁথতে, একবারে তো মালা হবে না। তাই আমি বলছি বেসিক থেকে দেখো, তোমাদেরই উপকারে লাগবে বলে আমি অবশ্যই মনে করি। দেখো এটা আর একটু অন্য ধরনের অঙ্ক বলছে, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:5, যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে বা ছেড়ে দেয় তবে অনুপাত হয়ে দাঁড়ায় 6:7, তবে ছাত্র সংখ্যা কত। দেখো তাহলে বিদ্যালয়ে একদিকে লিখবো ছাত্র আর একদিকে লিখলাম ছাত্রী। এই অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা যদি একটু ভালো করে শিখে যেতে পারো তোমরা, এখানে নৌকা স্রোতের অঙ্কর ক্ষেত্রেও এই কনসেপ্ট তোমরা কাজে লাগাতে পারবে, তারপরে শতকরার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবে, বিভিন্ন পাটিগণিতে প্রতিটা চ্যাপ্টারতেই লাভ ক্ষতির মতো চ্যাপ্টারেও কিন্তু তোমরা এই কনসেপ্ট কাজে লাগাতে পারবে অনুপাত সমানুপাতের উপর বেস্ট করে। আচ্ছা তার আগে বলি, আমার এই সমস্ত যে ভিডিওগুলো তোমাদের কাছে প্রোভাইড করছি, যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় বা মনে হয় না এই চ্যানেলটা থেকে আমরা কিছু শিখতে পারছি বা ভবিষ্যতেও পারবো, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আচ্ছা ছাত্র ছাত্রী অনুপাত কত, ছাত্র 4:5 মানে কি ছাত্র 4 জন ছাত্রী 5 জন নয়, ছাত্র যদি 4 হয় তাহলে ছাত্রী 5 হবে, এই অ্যাঙ্গেলে যাচ্ছে। এবার বলছে এটা ছিল ছাত্র 4:5, ছাত্রছাত্রী অনুপাত 4:5 ছিল, যদি 100 জন ছাত্রী পরিত্যাগ করে, দেখো ছাত্রছাত্রী কিন্তু বেরিয়ে যায়নি, শুধুমাত্র কে বেরিয়ে যাচ্ছে ছাত্রী বেরোচ্ছে, তবে অনুপাত এসে দাঁড়াতে কত 6:7, তাহলে 6:7। দেখো আমার বেরোচ্ছে কি ছাত্রী, তাহলে ছাত্রটা আগে অঙ্কটা যখন করলাম যে পি তো টাকা দিচ্ছেও না নিচ্ছেও না, তাহলে পি কেন চেঞ্জ হবে, ঠিক এরকম ছাত্র তো টাকা মানে ছাত্র তো বেরোচ্ছে না বা ছাত্র চলেও যাচ্ছে না বা আসছেও না, তাহলে ছাত্র একই থাকবে, তাহলে ছাত্র এখানে 4 এখানে ছাত্র 6 সম্ভব নয়, আমাকে সমান করতে হবে। সমান কিভাবে করব, আচ্ছা আমি এখানে 3 দিয়ে গুণ করে দিই না, আর এখানে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো 4-3 এখানেও 12 হয়ে যাচ্ছে, এখানেও হয়ে যাচ্ছে 12, তাহলে দেখো ছাত্র সমান করে দিলাম। কিন্তু আমরা জানি অনুপাতে এই পূর্ব পদের সাথে যেটা গুণ করব এই উত্তর পদ বা পরপদের সাথেও তাই গুণ করতে হবে, তাহলে আমি এখানে 3 গুণ করেছি, তাহলে আমাকে এখানেও 3 গুণ করতে হবে। আবার এই অনুপাতটার ক্ষেত্রে পূর্ব পদের সাথে 6 গুণ করেছি মানে এখানে 2 গুণ করেছি মানে এখানেও কি 2 গুণ করতে হবে। আচ্ছা তাহলে ছাত্রছাত্রীর নতুন রেশিওটা কি বেরোবে, আগে ছিল 12:15, এখন হয়ে গেছে কত 12:14। দেখো তাহলে এগুলোর এখনো প্রয়োজন নেই, তাহলে ছাত্র 12 ছিল তখন ছাত্রী ছিল 15, মানে অনুপাতের ভাষায়, আর এখন 100 জন ছাত্রী চলে গেছে তবুও ছাত্র তো 12 আছে কিন্তু ছাত্রী হয়ে গেছে 14। দেখো অনুপাতে দেখো তো কমে গেছে, দেখো কত কমেছে 1 কমে গেছে, মানে বলতে পারি একজন ছাত্রী চলে গেছে, তাহলে একজন ছাত্রী চলে গেছে সেটা অনুপাতে 1 হয়েছে, তাহলে এক্সাক্ট ফিগারে কত আছে 100 জন ছাত্রী চলে গেছে, তাহলে বলতে পারি 1-এর ভ্যালু কত এক্সাক্ট ফিগার হচ্ছে 100। এবার বলেছে তবে ছাত্র সংখ্যা, বলেনি যে ছাত্র ছাত্রী সংখ্যা, শুধু ছাত্র সংখ্যা কত। আচ্ছা ছাত্র সংখ্যা কত ছিল, আগে 12 ছিল এখনো 12 আছে, তাহলে ছাত্র সংখ্যা কত 12, তাহলে 12-র ভ্যালু কত বেরোবে এক্সাক্ট ভ্যালু 12 × 100 সমান 1200, তাহলে এই অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে 1200। এই অঙ্কটা দেখো, এ ও বি এর মাসিক আয় 5:6, মানে কি এ 1 মাসে 5 টাকা যদি ইনকাম করে বি 6 টাকা ইনকাম করবে। আচ্ছা ব্যয় কি, মানে এ যদি
টাকা খরচ করে দেয়, বি তাহলে এক মাসে 5 টাকা খরচ করে দেয়। তাহলে উভয় সঞ্চয় যদি 500 টাকা করে হয় তাহলে এর আয় কত? তাহলে কি এ ইজ টু বি যেমন আছে লিখলাম। আচ্ছা আয়ের অনুপাত কি না, এ 5 করছে, আচ্ছা বি কি করছে 6 করছে, এটা ইনকামের রেশিও বা আয়ের অনুপাত। ব্যয় কত? ব্যয় এ 4 করলে বি করে 5। আচ্ছা দেখো এটা যদি আয় হয়, এটা যদি ব্যয় হয়, তাহলে সঞ্চয় কি? আয় থেকে ব্যয় বিয়োগ করলেই সঞ্চয়। তাহলে দেখো তো, তাহলে সঞ্চয় কত দেখতে পাচ্ছি এখানে? 6 টাকা ইনকাম করেছিল বি, 5 টাকা খরচ করে দিয়েছে, তাহলে 1 টাকা সঞ্চয় দেখতে পাচ্ছি, এটা বি এর। আচ্ছা এরও দেখো তো, 5 টাকা আয় করেছিল, 4 টাকা ব্যয় করে দিয়েছে, তাহলে ক টাকা সঞ্চয় দেখতে পাচ্ছি? 1 টাকা সঞ্চয় দেখতে পাচ্ছি। দেখো দু জায়গাতেই কিন্তু সঞ্চয় সমান, আর এখানে বলে দিয়েছে উভয়ই 500 টাকা সঞ্চয় করে, মানে উভয়ই 500 টাকা করে সঞ্চয় করে বা উভয়েরই সঞ্চয়ের পরিমাণটা সমান। আচ্ছা তাহলে সঞ্চয় কত করছে অনুপাতে দেখতে পাচ্ছি 1, সেটাই কত না 500। আচ্ছা এবার এর আয় চেয়েছে, দেখো এর কিন্তু 4টা দেখলে হবে না, এর ঘরে দেখতে হবে এবং আয়টার ঘরে দেখতে হবে। এর আয়ের ঘরে কত দেখতে পাচ্ছি 5, তাহলে এর আয় কত? 5-এর মান বের করে দিলেই হয়ে গেল। তাহলে 5 গুণিত 500 সমান কত? 5 5-এ 25, দুটো শূন্য। আচ্ছা দেখো এখানে দুটোই সমান হয়ে গেল বলে ইজি। সব সময় তো এরকম দুটো সমান নাও হতে পারে, হয়তো এইটা 1 বেরোলো, এইটা 2 বেরিয়ে গেল, বা এটা 1 বেরোলো, এইটা 2 বেরিয়ে গেল, এর জন্য আলাদা টাইপের হবে, কিন্তু এই স্টাইলেই হবে অঙ্কটা, কিন্তু একটু কনসেপ্টের ডিফারেন্স আছে, সেগুলো আমার চ্যানেলের মাধ্যমে তোমরা শিখে যাবে, টেনশনের কোনো বিষয় নেই। তবে আস্তে আস্তে হোক, তোমাদের কাছে সমস্ত কিছুই আমি উপস্থাপন করব, চিন্তার কোনো বিষয় নেই। তাহলে এই অঙ্কের কিন্তু উত্তর হয়ে যাবে 2500 টাকা। এই অঙ্কটা দেখো একটা বয়স সংক্রান্ত অঙ্ক। আমরা যখন ক্লাস 9-এ বা 10-এ পড়েছিলাম তখন পিতা পুত্রের অঙ্ক থাকতো, আমরা সকলেই ভয় পেতাম, কখনো কখনো হয়ে যেত পিতার বয়স পুত্রের বয়সের থেকেও কম বেরিয়ে যেত, তখন আমরা জানতাম না। কিন্তু দেখো আমরা তখন এক্স ওয়াই ধরে হ্যান ত্যান করে করতো, তো কিন্তু কম্পিটিটিভ এক্সামে তো এক্স ওয়াই এর কোনো জায়গা নেই, তো অনুপাতের মধ্যে যে কত সহজে হবে দেখো। এখানে পিতার পুত্র না লিখে আমি এ লিখে দিয়েছি আর বি লিখে দিয়েছি। বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5, মানে কি এর এখন বর্তমান বয়স যদি 4 হয়, বি এর বর্তমান বয়স কত হবে? 5। আচ্ছা 18 বছর পর, 18 বছর পর ওই অনুপাতটায়, অর্থাৎ 18 বছর পর এর বয়স হয়ে যাবে তখন 11, বি এর বয়স হয়ে যাবে 16। তাহলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? তাহলে কি প্রথমে লিখব এ আর এইদিকে লিখলাম বি। এর কত বয়স আছে? 4, আর এটা কত? 5। আচ্ছা এটা তো বর্তমান, তাহলে একটু লিখে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে, এটা বর্তমান। আচ্ছা তারপরে বলছে 18 বছর পর, 18 বছর পর কি হয়ে যাচ্ছে? এর 11 হয়ে যাচ্ছে, বি এর 16 হয়ে যাচ্ছে, এটা কত? 18 বছর পর। দেখো তাহলে এর মধ্যে গ্যাপ কত? এর মধ্যে গ্যাপ দেখো 9 আছে, তাই তো? 9 নয় 11 রয়েছে, এর মধ্যে গ্যাপ কত? 11 রয়েছে। দেখো এর মধ্যে গ্যাপ কত রয়েছে? 7 রয়েছে, তাই তো? তাহলে কি 18 বছর পরে, মানে কি এরও যেমন 18 বছর পর হয়েছে, বিয়েরও তো 18টা বছর পর হয়েছে, তাহলে এই গ্যাপটা আর এই গ্যাপটা সমান হওয়ার কথা, কারণ 18 বছর পর মানে কি এর বয়স ছিল 4, বিয়ের বয়স ছিল 5, বর্তমানে ধরে নিলাম। তাহলে 18 বছর পর মানে কি নিশ্চয়ই এর সাথেও 18 বছর যোগ হবে, আর এর সাথেও 18 বছর যোগ হবে, তার মানে কি দুটোই কিন্তু তাদের বর্তমান বয়সের সাথে 18 যোগ করলে তবে তাদের হচ্ছে 18 বছর পরের বয়সের অনুপাত বেরোবে। কিন্তু আমার এখানে তো সমান হচ্ছে না। সমান কিভাবে করতে হয় দেখো, যখন দেখবে এই জিনিসগুলো সমান হচ্ছে না, কিন্তু আমাকে অবশ্যই এগুলো সমান করতে হবে। কিভাবে করব? এদের দুটোর মধ্যে গ্যাপ দেখবে, গ্যাপ কত আছে? 16 আর 11 গ্যাপ আছে কিন্তু কত? 5 গ্যাপ আছে। আর এর গ্যাপ কত আছে? এর গ্যাপ আছে দেখো 1 গ্যাপ রয়েছে। তখন এই 5টা দিয়ে একেও গুণ করবে, তাহলে 5কে দিয়ে যদি 4 গুণ করি কত হচ্ছে? 20। আর এর কত গুণ হচ্ছে? 5কে দিয়ে 5 গুণ করলে হয়ে গেল 25।
আচ্ছা, অনুপাতে কাটাকাটি করলে দেখবে 4:5 অলরেডি চলে আসছে। আর এটা কি, এই ওপরটা দিয়ে এই দুটো গুণ, তাহলে ওপরে 11 দিয়ে গুণ করলে 1 কে 11, আর 16 দিয়ে গুণ করলে কত, 16ই হলো। আচ্ছা, এবার দেখো তো গ্যাপ কত, 16 থেকে 25 যেতে গেলে আমাকে 9 যেতে হচ্ছে। আচ্ছা, এবং 11 থেকে 20 যেতে হলে 9 যেতে হচ্ছে। তার মানে দেখো দুটো গ্যাপ কিন্তু আমার সমান হয়ে গেছে। কেন? কারণ এরও তো 18 বছর পর এই বয়সটা হয়েছে, এই বর্তমান থেকে 18 বছর পর হয়েছে। তার মানে কি, দুটোই তো 18, মানে সমান হওয়ার কথা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 9 গ্যাপিং, সেখানে অ্যাকচুয়ালি কত বছরের গ্যাপিং হচ্ছে, 18 বছরের গ্যাপিং বলছে। অনুপাতে 9 দেখতে পাচ্ছি গ্যাপিং, কিন্তু আমার 18 বছর এখানে বলে দিয়েছে। তাহলে 1 সমান সমান কত, 2। আচ্ছা, এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি আমি কেন লিখেছিলাম দেখো, আচ্ছা যখন করব তখন কিন্তু আর এই দিকটা আমি দেখবো না চোখ থেকে, আমি দেখবো এখানে। তাহলে বর্তমানে কত, এটা বর্তমান ছিল ওপরেরটা, আর এটা 18 বছরের পরের কেস। তাহলে আমাকে বলেছে বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান। তাহলে বর্তমান কত, 20 আর 25 কত, 45। তাহলে 45-এর ভ্যালু কত হবে, তাহলে 45 গুণিত 2 সমান 90। আচ্ছা, তোমার যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আস্তে আস্তে একবার 20-র মানটা বের করে নাও, একবার 25-এর মানটা বের করে নাও, তারপর যোগ করলেও যেটা বেরোবে, আর তোমরা 20 আর 25-কে দুটো যোগ করে দিয়ে 45-এর মান একই বেরোবে। তাহলে এই অঙ্কের উত্তর হয়ে গেল 90। আচ্ছা, পিতা পুত্র রিলেটেড একটা আলাদা আমি একটা সিরিজ চ্যাপ্টার করে দেবো, সেখানে সমস্ত পিতা পুত্র রিলেটেড যা কিছু অঙ্ক রয়েছে বা এতদিন পর্যন্ত যা কিছু অঙ্ক এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়, তোমরা কিন্তু ওই একটা ভিডিওর মধ্যেই সব কিছু পেয়ে যাবে, এবং তার সাথেও আমি 2-3টে প্র্যাকটিস কোশ্চেনও দিয়ে দেবো। আচ্ছা, এই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকেই এ একটা আলাদা ধরনের একটু টাইপের রেখেছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, যদি না পারো তারপর আমি এই অঙ্কটাকে নিয়ে কিন্তু আমি তার পরের ভিডিওটা স্টার্ট করব। তার আগে তোমরা একটু চেষ্টা করে দেখো, আশা করছি পারবে। আর যদি না পারো টেনশনের কোনো কারণ নেই, আমি তো আছি, আমি এর পরের দিন এই অঙ্কটা করিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা সকলে আমার চ্যানেল ফলো রাখো, আবার নতুন কোনো হয়তো ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, যেটা তোমরা কল্পনা করতে পারছো না যে কতটা তোমাদের কাছে ইনফরমেটিভ হতে চলেছে। সেই ভিডিওটা কিছুদিনের মধ্যেই আসছে। অল দ্য বেস্ট।